রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটি সিলেক্টেড হলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম, এখন ভূত.com শুনি। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো সবসময় শোনা হয়। মানুষ ব্ল্যাক ম্যাজিক করে প্রতিশোধ নেবার জন্য, কিন্তু আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম আমার ওয়াইফকে ফিরে পাওয়ার জন্য। এটি একটি বাস্তব ঘটনা, প্যারানর্মাল বিষয় তেমন নেই বললেই চলে। আমি এটাকে ব্ল্যাক ম্যাজিক বলবো নাকি হোয়াইট ম্যাজিক বলবো তা বুঝতে পারছি না। আমার নাম নাজমুল, গ্রামের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জে, জন্ম খুলনা সোনাডাঙ্গা, বর্তমানে সোনাডাঙ্গায় আছি। আমি রং মিস্ত্রির কাজ করি। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। সালটা ছিল 2021 সালের ফেব্রুয়ারির 3 তারিখ। আমি আমার নানা বাড়ি যাই, কারণ সেদিন ওয়াজ মাহফিল ছিল। মাহফিলে একটা মেয়েকে দেখে খুব ভালো লাগে আমার সাথে আমার এক মামা ছিল। তার কাছ থেকে ওই মেয়ের ঠিকানা জেনে পরদিন তার সাথে হঠাৎ নদীর পাড়ে দেখা হয়ে যায় আমার। তারপর আমি আমার মামাকে বলি তার নাম্বারটি জোগাড় করে দিতে পারবে কিনা। মামা নাম্বার জোগাড় করে দেয়, কিন্তু আমি ফোন দেইনি কখনো। আর 2 দিন পর আমি খুলনায় আমার বাসায় চলে আসি। তার সাথে 2 থেকে 3 দিন কথা বলার পর আমি আবারও নানার বাসায় যাই। ওইখানে যাওয়ার 1 দিন পরে আমি তাকে নিয়ে পালিয়ে আসি। যা হোক রাসেল ভাই, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। 2-3 মাস খুব ভালোই চলছিল আমাদের। কোরবানি ঈদের 2-3 দিন পর আমার শাশুড়ি আসে আমাদের নেয়ার জন্য। আমি তাদের বাসায় যেতে চাচ্ছিলাম না। আমার শাশুড়ি তার মেয়েকে নিয়ে যায়। পরদিন আমি ফোন দিলে আমাকে জানায় যে তার মেয়ে আমার সংসার করবে না। কথাগুলো শোনার পরে আমি খুব কান্নাকাটি করি। তারপর থেকে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, যেভাবেই হোক ব্ল্যাক ম্যাজিক করব আমার ওয়াইফকে। অনেক খোঁজাখুঁজির পর একজন কবিরাজের ঠিকানা পাই। আমি নাম বলবো না। ঢাকা শহরের কোনো এক জায়গায় আমি তার বাসায় যাই। একটা কাজ পেয়েছি এই কথা বলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। দুপুর 2টার সময় আমি ঢাকায় পৌঁছাই। সেদিন রাতেই আমার শাশুড়ি আমাকে ফোন করে জানায়, তুমি এসে তোমার বউকে নিয়ে যাও। তারপর দিন ভোরবেলায় আমার বউ আমাকে ফোন করে বলে সে প্রেগন্যান্ট। আমি সব কিছু চিন্তা বাদ দিয়ে আবার খুলনায় ব্যাক করি। খুলনায় আসার 4 দিন পরে আমি আমার বউকে আনতে যাই। 2022 সালে জানুয়ারি মাসের 27 তারিখে আমার ঘরে ফুটফুটে এক সন্তান জন্ম নেয়। তার ঠিক 3 থেকে 4 মাস পর আমার সাথে রাগারাগি করে আমার বউ বাপের বাড়ি চলে যায়। আমিও রাগ করে 3-4 মাস খোঁজ খবর নেইনি। এভাবে কেটে যায় 4টি মাস। একদিন আন্টি আমাকে একটা কবিরাজের ঠিকানা দিয়ে বলে খুলনা ফুলবাড়ি গেটের কোনো এক জায়গায় আমি তার সাথে দেখা করি যেন। আমার কাছে টাকা বেশি না থাকায় খুব চিন্তায় পড়ে যাই। হঠাৎ একটা মহিলা আমাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আমি তাকে সব খুলে বলি আর বলি আমার কাছে খুব কম টাকা আছে। তারপর সেই মহিলা আমাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার যা টাকা লাগে আমি দিয়ে দেব। তুমি যে চিন্তা করে এখানে এসেছো এটা করো না, এটা করলে তোমার খুব ক্ষতি হবে। তারপর আমি সেই কবিরাজের সাথে কথা বলি। তাকে সব খুলে বলার পর আমাকে কিছু সরিষা ও 4টা কড়ি আনতে বলে। হঠাৎ পাশ থেকে সেই মহিলা আমাকে বলে, বাবা তুমি বসো, আমি সব এনে দিচ্ছি। তারপর সেই মহিলাটি আমাকে যাবতীয় জিনিস এনে দেয়। তারপর সেই কবিরাজ জিনিসগুলোতে ফুঁ দেয় এবং আমাকে দিয়ে বলে এগুলো নিয়ম অনুযায়ী কাজ করতে হবে নিয়ে। নিয়মগুলো এমন ছিল, প্রতিদিন দুপুরে সূরা ফাতিহা 3 বার পাঠ করে সরিষাগুলো আগুনে পোড়াতে হবে। চলবে 28 দিন। কড়ি 4টা, প্রতি মঙ্গলবার একটা করে আগুনে পোড়াতে হবে। একটা তাবিজ দিয়ে বলেছিলেন তোমার ঘরে কোথাও ইট দিয়ে চাপা দিয়ে রাখবে। তারপর আমি তাকে 55 টাকা হাতিয়া দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে আসি। যেই না বাইরে বের হয়েছি, হঠাৎ দেখি সেই মহিলা আমাকে বলল একসাথে যাই। আমি তার কথা মেনে তার সাথে একসাথে ভ্যানে উঠি। মেইন রাস্তা পর্যন্ত আসার পর সে আমাকে বলে, বাবা চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। তারপর সেই মহিলা আমাকে বিদায় দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমাকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে যায়। রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমাতে যায়, আমি তখন 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাতে গেলাম। ওই রাতে আমি স্বপ্নে দেখলাম আমার বউ আমার কাছে ফিরে এসেছে। তার ঠিক 15 দিন পর আমার বউ আমার কাছে চলে আসে। এরপর আর কোনো সমস্যা হয় না, কিন্তু 2 থেকে 3 মাস পর শুরু হয় আমার সাথে খুব খারাপ কিছু ঘটা। আমি শুয়ে থাকলে আমার মনে হতো আমার পায়ের কাছে কেউ বসে আছে।
আর বাইরে বের হলে মনে হতো কে যেন আমার পিছু পিছু আসছে। একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ কে যেন আমাকে থাপ্পড় মারে খুব জোরে। মাথাটা পশ্চিম দিকে ঘুরে যায়। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি, তখনই ফজরের আজান দিচ্ছিল। 2023 জানুয়ারির 16 তারিখ আমি আবারও সেই কবিরাজের কাছে যাই। তাকে সবকিছু খুলে বলি। আমার বউকে আমার কোনো কথা যে শোনাতে পারিনি, বা আমার বউ যে আমার কোনো কথা শোনে না, সেই ব্যাপারে তাকে জানাই। সে আমাকে বলে একটু লবণ, একটা মাদুলি আর 2টা মুনামুনির ফল আনতে হবে। আমি সেগুলো এনে তার কাছে দেওয়ার পর সেগুলো পরে ফু দিয়ে আমাকে দিয়ে বলে, এই তাবিজটা তোমার বাম হাতে বেঁধে রাখবে আর লবণ তরকারির সঙ্গে খেতে হবে। আমাকে সে বলে দিয়েছে 9 মাস এটার মেয়াদ থাকবে, 9 মাস পর সব কেটে যাবে। আমি যেন 9 মাস পর যে তার কাছ থেকে আবারও তাবিজ নিয়ে আসি। আর বলেছে গরুর মাংস খাওয়া যাবে না, কেউ মারা গেলে সেই বাড়িতে যাওয়া নিষেধ। নবজাতক কোনো শিশু জন্ম নিলে 41 দিনের মধ্যে তাদের বাসায় যাওয়া নিষেধ। এই ছিল আমার ঘটনা। আমি আজও বুঝতে পারি না কে ছিল সেই মহিলা, কেনই বা আমাকে টাকা দিল, আর আমার বাসায় আসার সময় কেনই বা আমাকে বলল বাবা সব ঠিক হয়ে যাবে। কেনই বা সে আমাকে থাপ্পড় মারল। আমার কাছে এই সমস্ত তথ্য অজানা। লিখতে গিয়ে অনেক প্রবলেমের মধ্যে পড়েছি। কম্পোজ করছি, অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। কোথাও ভুল হলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার মামাতো বোনের সাথে ঘটে যাওয়া। এই ঘটনা সিলেক্টেড হলে ওই ঘটনাগুলো লিখে পাঠাবো। নাজমুস সাকিব খুলনা সোনাডাঙ্গা থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা শুনেছেন তাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন যে ঘটনাগুলো শুনবেন সেই ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন, অনেকবার শুনেছেন, বারবার শুনতে চাইবেন, হয়তো কখনোই শুনেননি। সেরা সেই ঘটনাগুলোর মধ্যে চলুন আমরা প্রবেশ করি এবং তাদের সাথেই আমরা হারিয়ে যাই ভয়ের রাজ্যে। আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সেই আশা রেখেই চলুন শুরু করা যাক। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আর পরবর্তী ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। সবার মতো আমিও জানতে চাইলাম না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুরুতেই আমার পরিচয় বলে রাখছি। আমি আরিয়ান, বাসা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়। আমি এর আগেও একটি ঘটনা শেয়ার করেছিলাম, কিন্তু সেটা সিলেক্টেড হয়নি। ঘটনা শুরুতেই বলে রাখা ভালো, আমি সরাসরি এই ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে পারবো না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমার ঘটনাটি পড়ে শোনাবেন। আমরা সবাই অনেক উত্তেজিত আর অপেক্ষায় বসে আছি আপনার মুখ থেকে ঘটনাটি শোনার জন্য। এবার আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার সাথে নয়, বরং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক সত্য ঘটনা। নাম প্রকাশ করার অনুমতি পাইনি বিধায় নামটি গোপন রাখছি। লেখার মাঝখানে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে আর দেরি না করে ঘটনায় যাওয়া যাক। বলার সুবিধার্থে আমি তার মতো করেই বলছি। বলছেন ওবায়দুল ছদ্মনাম। আমার গ্রাম থেকে 2 গ্রাম পেরিয়ে মানিকখালী নামক একটি গ্রাম আছে। সেখানে প্রতি ডিসেম্বর মাসের 27 তারিখ একটি ওয়াজ মাহফিল হয়। আমাদের গ্রামের অনেকেই সেই ওয়াজ মাহফিল শুনতে যায়। আমিও প্রতিবার সেখানে গিয়ে ওয়াজ শুনি। তাই প্রতিবারের মতো এবারও আসর পরে ওয়াজ শোনার জন্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম আমি এবং আমার 2 বন্ধু। ভালোভাবেই আল্লাহর অশেষ রহমতে সেখানে পৌঁছালাম। ওয়াজ মাহফিল বেশ বড় হওয়ার কারণে সেদিন অনেক ভিড় হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে ওয়াজ শোনার জন্য। তারপর কোনো রকম ভিড় এড়িয়ে আমরা 3 জন 3 জায়গায় বসে পড়লাম। ভিড়ের জন্য আমরা 3 জন এক জায়গায় বসতে পারলাম না। বেশ কিছুক্ষণ ওয়াজ শুনলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত প্রায় 12টা 30। আমি ভাবলাম অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলে যাওয়া উচিত।
আমাদের এলাকায় রাত 11টার পর সিএনজি বা অটোরিকশা পাওয়া যায় না। আমি বাড়িতে যাব এই কথা ভেবে আমার সাথে থাকা বন্ধুদের খুঁজতে থাকি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আমার বন্ধুদের কোথাও খুঁজে পেলাম না। এদিকে রাত অনেক বেড়ে যাচ্ছিল, কি করব বুঝতে পারছিলাম না। এবার নিজে নিজেই বলে উঠলাম, হয়তো ভিড়ের মধ্যে ওরা আমাকে হারিয়ে ফেলেছে, হয়তো বাড়ি ফিরে গেছে, তাই আমিও চলে যাব ঠিক করলাম। মেইন রোডের কাছে যেতেই দেখি কোনো সিএনজি তো দূরের কথা, একটা কুকুরও নেই। একটু হতভম্ব হয়ে ভাবলাম, এত বড় একটা ওয়াজ মাহফিল কিন্তু কোনো অটো সিএনজি নেই। একেবারেই যে নেই তা কিন্তু না, কিছু সিএনজি ছিল যেগুলো দূর থেকে আসা মানুষ নিয়ে তাদের নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল। আমাদের গ্রামে যাওয়ার দুইটি রাস্তা, একটা হচ্ছে মেইন রোড আর অন্যটি হচ্ছে রেল লাইন। আর মেইন রোড দিয়ে পায়ে হেঁটে গেলে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে, আর রেল লাইন দিয়ে গেলে 40 মিনিট আমাকে পায়ে হেঁটে যেতে হবে। তখন আমি রেল লাইনের রাস্তাটি সবকিছু চিন্তা করে বেছে নিলাম, কারণ একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো এটা ভেবেই। কিন্তু কে জানতো সেখানে আমাকে ভাগ্যের মর্মান্তিক পরীক্ষা দিতে হবে। স্টেশন ধরে আমার গ্রামের রাস্তার দিকে 10 মিনিট হাঁটলে একটা ব্রিজ পড়ে, সেটা রেল লাইন ব্রিজ। চারদিকে খেজুর গাছ, কাঁঠাল গাছ, আর তারপরে একটি মাটির রাস্তার মাঝখানে একটা শেওড়া গাছ, চারপাশে কিছু আবাদি জমি, এবং তারপর আমাদের বাড়ি। তো আমি যখন স্টেশন ধরে হাঁটছি, প্রায় 10 মিনিট হাঁটার পর আমি ওই ব্রিজটার কাছে চলে আসি। ব্রিজটা যখন পার হতে যাব তখন মনে হচ্ছিল আমার পেছনে কেউ আমাকে এমন ভাবে ধরে রেখেছে যেন আমি সামনে এগোতেই পারছি না। তারপর হঠাৎ আনুমানিক 5 সেকেন্ড পর আমার মনে হলো আমার পেছনে কেউ নেই। তখন আমি ব্যাপারটাকে খুব বেশি আমলে নেইনি, মনের ভুল ভেবে কানে এয়ারপড লাগিয়ে গজল শুনতে শুনতে আমি হাঁটছিলাম। আমার অ্যান্ড্রয়েড ফোন যেটার লাইট অন করে আমি পথ চলছিলাম। যখন আমি ব্রিজে উঠি, ব্রিজটা পার হবার পর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। যখন আমি ব্রিজের মাঝখানে চলে আসি তখন আমার কানে থাকা এয়ারপড নিজে থেকেই অফ হয়ে যায়। আমি ভাবলাম হয়তো বা এয়ারপডের চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু সেটা শুধু এয়ারপড পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। আমি আর এক পা এগোতেই আমার হাতে থাকা মোবাইল ফোনটির 80% চার্জ থাকা সত্ত্বেও অফ হয়ে যায়। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার হাতে কোথাও চাপ লেগে এমন হয়েছে, কিন্তু আমি মোবাইল ফোনটি অন করার জন্য অনেকবার চেষ্টা করি এবং ব্যর্থ হই। অথচ এমন অবস্থায় আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। চারিদিকে অন্ধকার আমাকে ঘিরে রেখেছে, আমি পথ চলতে পারছি না। ফোনটাকে অনেকবার অন করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। আমি মনের অজান্তে কিছুটা ভয় পেতে শুরু করি, গলা শুকিয়ে যাচ্ছিল আমার। আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহকে স্মরণ করে আস্তে আস্তে ব্রিজ পার হওয়ার চেষ্টা করলাম। যখন আমি ব্রিজটা পার হলাম, কিছুটা ভয়ে ভয়ে রেল লাইন দিয়ে সামনের দিকে যেতে লাগলাম। আমি যখন ব্রিজটা থেকে আনুমানিক 10 ফিট দূরে আসলাম, আমার মনে হচ্ছিল আমার পেছন থেকে একটা গরম হাওয়া আমার দিকে এগিয়ে আসছে। যত কাছে আসছে ততই যেন বেশি আগুনের মতো তাপ অনুভব করছি আমি। ভয়ে পেছনে তাকানোর সাহস পেলাম না। আমি আমার হাঁটার স্পিড বাড়িয়ে দেই, কিন্তু হাঁটতে হাঁটতে আমি একটু সামনে যাওয়ার পর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সেই একটু ভয় আর একটু ভয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। একটু এগিয়ে যেতেই দেখলাম আমার ডান পাশে একটা সাদা রঙের ঘোড়া আমার পাশ বরাবর হেঁটে যাচ্ছে। স্বাভাবিকের তুলনায় ঘোড়াটি ছিল অনেক বড়, আর ঘোড়াটি ফুলের মালা দিয়ে সাজানো, এবং আমার হাঁটার স্পিড যত বাড়ছিল ঘোড়াটাও ঠিক ততটা স্পিডে আমার সাথে সাথে হেঁটে চলেছে। আর ঘোড়াটা ছিল এতই রাগান্বিত, এতই তেজি, তার চোখগুলো আগুনের মতন যেন জ্বলজ্বল করছিল। আমি অনেক কষ্ট করে চোখ বন্ধ করে শরীরের যত শক্তি আছে তা খাটিয়ে দৌড় দিয়ে চিৎকার করে আল্লাহকে ডাকতে শুরু করলাম। তারপর উচ্চ স্বরে বলতে লাগলাম, হে আমার রব, তুমি সর্বশক্তিমান, তুমি পারো আমাকে এই বিপদে থেকে বাঁচাতে। এরকম ভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর আমি রেল লাইন পেরিয়ে মাটির রাস্তায় উঠে আসি। আমি যখন রেল লাইন পেরিয়ে মাটির রাস্তায় আসি তখন সামনে এগোতেই রাস্তার বাম পাশে একটা শেওড়া গাছ। আমি নিজেও জানতাম না সেখানে আমার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছিল। আমি যখন শেওড়া গাছটার দিকে এগোতে লাগলাম তখন আমার মনে হচ্ছিল আমি আবারও সেই ঘোড়ার খুরের শব্দ শুনতে পাচ্ছি। আমার কান যেন এই শব্দগুলোকে আর নিতে পারছিল না। আমার মনে হচ্ছিল ঘোড়াটা মনে হয় আমার দিকেই রাগান্বিত হয়ে ছুটে আসছে, আমাকে ছিঁড়ে খাবে বলে। আমি ভয়ে আর পেছনে তাকানোর সাহস পেলাম না। যখন শেওড়া গাছটার কাছে চলে আসি তখন আমি যেটা দেখতে পাই সেটা কোনো সুস্থ মানুষ তার নিজের চোখকে দেখার পর বিশ্বাস করতে পারবে না। শেওড়া গাছটার কাছে এসে আমি দেখলাম একটা পা দেহ থেকে আলাদা করা, শুধু পাটাই রয়েছে। আর এই পা যেন কোনো মানুষের পা না, পাটা
আকারে এতই বড় ছিল যে আনুমানিক 6-7 ফিট হবে। সাধারণত মানুষের শরীর এমন হয় না। রাস্তার মাঝখানে শুধু পা, আমার দিকে সে যেন হেঁটে আসছিল। আমার পেছনে সেই ঘোড়ার খুরের শব্দ, সব মিলিয়ে আমি আর নিতে পারছিলাম না। চিৎকার করে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ এখানে পড়েছিলাম আর কিভাবে পড়েছিলাম কিছু মনে নেই আমার। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি আমার গ্রামের এক চাচার বাড়িতে শুয়ে আছি। আমি এখানে কিভাবে আসলাম? চাচা বললেন তিনি কাল রাতে মাহফিল শেষ করে তার সঙ্গীদের সাথে বাড়ি ফিরছিলেন। তখন শেওড়া গাছের কাছে এসে তিনি দেখতে পান আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। তিনি তখন বাড়িতে খবর দেন এবং আমাকে এখানে নিয়ে আসেন। এবং তিনি আমাকে প্রথমেই জিজ্ঞেস করলেন যে তুই এই পথ দিয়ে কেন আসতে গেলি। আমি চাচার এমন অদ্ভুত কথা শুনে চাচার কাছে সেই বিষয়ে জানতে চাইলাম। সময়ের কারণে চাচার সেই ঘটনাটা আমার এখন বলা সম্ভব হচ্ছে না। মুরব্বীদের কাছে জানতে পারলাম এখানে অনেক ঘটনা, এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে। এই বলে ওবায়দুল তার ঘটনা শেষ করলেন। লেখায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরিয়ান লিখেছেন কিশোরগঞ্জ থেকে, হ্যাঁ আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, কিন্তু আমাদের আসলেই মাঝে মাঝে কিছু লেখা পড়তে খুব অসুবিধা হয়। আপনারা লেখার পরে যদি একটু রিভাইজ করেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়, কারণ না হলে দেখা যাবে যে অনেক সুন্দর ঘটনা অনেক সময় আমাদের নেওয়া সম্ভব হয় না। একটু ব্যাপারটা খেয়াল রাখবেন আপনারা দয়া করে। তো যাই হোক, আমরা একটু আগে যে ঘটনা শুনছিলাম সেই ঘটনার মধ্যে আমরা শুনলাম যে একটি পা 6-7 ফিট লম্বা। আমি একটা ঘটনা পড়েছিলাম অনেকদিন আগে একটা গল্প পড়েছিলাম। সেই গল্পের মধ্যে এতিদের কথা ছিল এবং তাদেরকে নাকি এভারেস্টে দেখা যায়। ব্যাপারটা কাল্পনিক নাকি সত্যি সেই ব্যাপার নিয়ে আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। তো সেখানে আমি শুনেছিলাম যে অনেক বড় তারা, আকারে অনেক বড়, মানুষের চাইতে অনেক বড় হয় তারা। হঠাৎ করে এই ঘটনাটা পড়তে গিয়ে আমার সেই ঘটনার কথা মনে পড়ে গেল, মানে সেই গল্পের কথা মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের লিসেনারদের বলবো যে আপনারা শুধু একবার জাস্ট ভেবে দেখুন যে আপনারা যদি এরকম একটা পা দেখেন যে এই পাটি 6-7 ফিট এবং সেটি আপনার দিকে এগিয়ে আসছে, মানুষ নয় জাস্ট পা, এটা যদি পড়ে থাকতে দেখেন, এগিয়ে আসা তো দূরের কথা, কেমন লাগবে আপনার? যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা পরের ঘটনায় যাচ্ছি। ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Booth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। শুক্রবারের সময় হলো ভয়ের রাজ্যে হারিয়ে যাবার। ইউটিউবে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব 1 মিলিয়নে। আর এই যাত্রাটা আরো সহজ করতে আপনাদের পাশে চাই। যারা শুনছেন তারা সবাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পরে সবচাইতে বেশি আমরা যে জায়গা থেকে ঘটনা পাই বা যারা আমাদের শুনেন সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে পাঠানো একটি ঘটনা এবার আপনাদের পড়ে শোনাবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালোর দলেই আছেন। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। আমি সেই শুরু থেকে ভূত এফএমের সাথে ছিলাম। মাঝখানে অনেক বছর শোনা না হলেও এখন নিয়মিত শুনি। আমি মোহাম্মদ আমির ফয়সাল, বর্তমানে সৌদি আরব দামামে আছি। মূল ঘটনায় আসি। ঘটনাটি আমার সাথে পাশে দোকানে চাকরিরত একজন পাকিস্তানি বন্ধু মোহাম্মদ জিয়া ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। উনি বয়সে আমার অনেক সিনিয়র হলেও অত্যন্ত আন্তরিক এবং বন্ধুসুলভ। ঘটনাটি ওনার মুখে উর্দুতে শুনেছি, আমি বাংলায় উপস্থাপন করছি। বলছেন মোহাম্মদ জিয়াউল হক ওরফে ভাই। সাল 2018, 4 মাসের ছুটিতে আমি এবার পাকিস্তান এসেছি। প্রতিবারের মতোই কর্মস্থল থেকে দেশে ফিরে এসে সবার প্রথমে আমি যে কাজটি করি, একটি নতুন বাইক কিনি
এবং তা ছুটি শেষে যাওয়ার সময় বিক্রি করে দেই। দেশে এলেই বন্ধুদের নিয়ে বের হয়ে যাই দেশ ঘুরতে। সেবারও তার ব্যতিক্রম ছিল না। আমার বাইক নিয়ে ট্যুর পার্টনার থাকেন আমার আপন ভাগ্নে আসিফ। আসিফ পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর পাকিস্তান রেঞ্জার্সের একজন অফিসার হিসেবে কর্মরত আছে, তাই চাইলেই ছুটি পাওয়া সম্ভব হয় না। আমি আসবো জেনে সেও আবেদন করে রেখেছিল ছুটির। তার ছুটিতে আসতে দেরি হওয়ার কারণে আমরা আমাদের ট্যুর কিছুটা পিছিয়ে দেই। সে আসলে আমরা অক্টোবর মাসের 4 তারিখ সকালে রওনা হই। এটি ছিল একটি দীর্ঘ ট্যুর। আমরা সব মিলিয়ে সেবার 4 জন ট্যুরমেট ছিলাম। আমি যেহেতু করাচির বাসিন্দা ছিলাম, তাই পথটি ছিল দীর্ঘ। আমাদের গন্তব্য ছিল পাকিস্তান চীন সীমান্তের সর্বোচ্চ উঁচু স্থান, নাম হল খুনজেবার পাস। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4993 মিটার উচ্চতায় অবস্থিত এবং কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। খুনজেরার পাসটি ছিল কারাকোরাম হাইওয়ে দ্বারা সংযুক্ত। করাচি আমার বাড়ি থেকে 1900 কিলোমিটার দূরে। যথারীতি আমরা প্রায় 1.5 দিন বাইক চালানোর পর আমাদের গন্তব্য থেকে মাত্র 140 কিলোমিটার আগে একটি স্থানে যাত্রা বিরতি করি। দিনটি ছিল বৃহস্পতিবার। আমরা আসরের শেষে পুনরায় রওনা হব। ঠিক তক্ষুনি মুষলধারে বৃষ্টি শুরু হয়। বলে রাখা ভালো, এটি ছিল আমাদের গন্তব্যস্থলের সবচেয়ে নিকটবর্তী যাত্রা বিরতির স্থান। বিরতি শেষে আমরা যখন বের হব, তখন হোটেল মালিক আমাদের কোথা থেকে এসেছি এবং কোথায় যাব জানতে চাইলে আমরা তা বলি, এবং তিনি তা শুনে আমাদের যা বলেন তা শুনতে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার পরেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও জঙ্গল, যা এতটা ঘন যে সূর্যের আলো সময় মতো পৌঁছায় না। আমরা এখন রওনা দিলেও মাগরিবের আগে পৌঁছাতে পারবো না। তাই বললেন, স্থানটি মোটেও ভালো না। এখানে যারা যাতায়াত করছে সবাই কোনো না কোনো খারাপ অভিজ্ঞতার সঙ্গে নিয়ে এসেছে। বাবা, তোমরা আমার ছেলের মতো। আজ রাতটা আমার হোটেলে থেকে যাও, কাল না হয় ফজরের সময় রওনা দিও। আমরা যেহেতু সবাই বয়সে জওয়ান, তাই সেই হোটেলের মালিকের কথা উপেক্ষা করলাম, কারণ এমন ভ্রমণ আমরা আগেও করেছি। যথারীতি আমরা রওনা দিই। আকাশে মেঘ, তখনও গাড়ি নেই এই পথে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা কোনো বিশেষ সমস্যার সৃষ্টি করছে না। আমাদের রাস্তা ছিল খুবই ভালো। আমাদের পথে 2টি সীমান্ত বাহিনীর চেকপোস্ট, এবং যেহেতু আমার ভাগ্নে একই বাহিনীতে কর্মরত, তাই তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আমাদের আশ্চর্য করে 2টি চেকপোস্ট সামনে না যেতে অনুরোধ জানায়। তারা বলে তারা নিজেরাও প্রায় এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়। আমরা আগে বিষয়টিকে আমলে না নিলেও সবার বারণ আমাদের ভাবায়। আমরা ছিলাম ক্লান্ত। এত লম্বা একটি জার্নি, তার মাঝে গত 2 দিন প্রায় রাস্তায়, তাই আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে। আমরা আবার রওনা করলাম। কিছুক্ষণ যাবার পর শুরু হলো আঁকা বাঁকা পাহাড়ি পথ, যার উঁচু নিচু রাস্তা চলে গেছে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। চারিদিকে আবছা অন্ধকার। স্থানটি সংরক্ষিত এলাকা হওয়ায় কোনো বাড়িঘর, দোকানপাট কিচ্ছু ছিল না। আমরা মোবাইলে সময় দেখে 4 জন একটি স্থানে বাইক থামাই এবং মাগরিবের নামাজ পড়ে নেই। হালকা বৃষ্টির আমেজ তখনও থাকায় আবহাওয়া ছিল ঠান্ডা। এমনভাবে আমরা প্রকৃতি আর নানা প্রকার আওয়াজ শুনছিলাম, ভালোই লাগছিল। আমাদের গন্তব্যে আমরা আবারও রওনা হলাম। আর তারপর আমাদের সাথে যা হলো তা আমাদের সারাটা জীবন মনে দাগ কেটে রাখবে। সবেমাত্র সন্ধ্যা হলো। নামাজ পড়ে আমরা মাত্র মিনিট 2 আসলাম। যেহেতু রাত, আঁকাবাঁকা সড়ক, আমাদের সবার বাইকের গতিও ছিল 40। আমরা একটা সোজা রাস্তা বেয়ে উপরে উঠলাম। তারপর বাঁক হয় বাম দিকে। রাস্তা প্রায় 50 থেকে 60 ফিট নিচে নেমে গেছে, আবার উপরে উঠছে। আমরা সবাই বাইকের গতি কম হওয়াতে আমাদের প্রত্যেকটি বাইক একে অপরের কাছেই ছিলাম। সবার হেলমেটেই কমিউনিকেটর ছিল। আমরা দেখলাম দূর থেকে আমরা যে রাস্তায় বাঁক নিয়ে নিচে নামবো, সেখানে আলো সাদৃশ্য কিছু চলছে। আমাদের টিমে ভাগ্নের সামনে, আমি মধ্যখানে, এবং শেষে আমার বন্ধুরা ছিল। আসিফকে বাইক দাঁড় করাতে দেখে আমিও দাঁড়িয়ে যাই। তারপরে একে একে সবার বাইক থামে। আমরা যা দেখি তার সাথে কোনো হিসাব মেলে না। আমরা দেখি আমরা যে বাঁক ধরে নিচে নামবো, তার ঠিক নিচে একটি বিশাল জমায়েত, অর্থাৎ একটি বরযাত্রীর বহর যাচ্ছে। সেখানে প্রায় 70 থেকে 80 জনের মতো নারী পুরুষের একটি বহর, যা ছিল এমন, সামনে 2টি দলে বিভক্ত ব্যান্ড পার্টি একটি সাদা ঘোড়ায় বর আরোহণ করে আছে। পেছনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি, সবাই বিয়ের সাজে সজ্জিত, এবং পেছনে 50 থেকে 60 জনের মতো সব বয়সী ছেলে মেয়ে, বয়স্ক নাচতে নাচতে যাচ্ছে। আমরা এটিকে স্বাভাবিকভাবে নিলেও আমাদের ঘোর কাটতে বেশি দেরি হয়নি। তারা এমনভাবে রাস্তা ব্লক করে রেখেছিল যে পাশ দিয়ে একটা বাইকও ক্রস করার জায়গা ছিল না।
এভাবে কেটে গেল 5 থেকে 6 মিনিট। আমরা সবাই লক্ষ্য করলাম সেই বরযাত্রীর বহর দেখে মনে হচ্ছে হাঁটলেও তারা ঠিক একই স্থানে অবস্থান করছিল। আমরা কিছুটা বিরক্ত হই এবং ভাবি পাশ কেটে হর্ন বাজিয়ে গেলে হয়তো সাইড দেবে। আমরা তাই করি, বাইক চালিয়ে সেই রাস্তার বাঁকে আসি, আর যা দেখি তা দেখে আমাদের গলা শুকিয়ে যায়। আমরা সামনে যেতেই মুখোমুখি হই একটি ভয়াবহ দৃশ্যের। বরযাত্রী বহরের সবার মাথা শরীর থেকে আলাদা এবং তা হাওয়ায় ভাসছে এমন দেখি। আমাদের বুঝতে আর বাকি রইল না আমরা খারাপ কিছুর ফাঁদে পড়েছি। আমরা সবাই ভয়ে হিম হয়ে যেতে লাগলাম তাদের, এবং আমাদের দূরত্ব 30 ফিট হবে। আমরা সবাই ভয়ে পাথর হয়ে পড়েছি। কি করব? পেছনে ফিরে যাব নাকি খারাপ কিছুর মুখোমুখি হব বুঝে উঠতে পারছিলাম না। আসিফ সীমান্ত বাহিনী হওয়ায় এবং তার ডিউটি সীমান্ত হলেও এমন ঘটনা প্রথমবারের মতো দেখছেও, সেও ভয়ে হিম হয়ে গিয়েছিল। আমাদের টিমে আমি সবচেয়ে বড় হলেও আমি বুঝে উঠতে পারছিলাম না আমাদের কি করা উচিত। আমরা সবাই হেডলাইট অফ করে বাইকের স্টার্ট অফ করে বসে আছি একত্রে খারাপ কিছুর অপেক্ষায়। কিন্তু আমাদের মনে সবারই অনুশোচনা হলো, কেন আমরা হোটেলের মালিকের বারণ শুনলাম না, যিনি কিনা আমাদের হাত ধরে না যেতে অনুরোধ করেছিলেন? কেন আমরা তাদের এত কাছে এলাম? সবাই যার যার মতো দোয়া দুরুদ পড়ছিল, কেন আমরা আসলাম? আমাদের সবার মনে একটি প্রশ্ন ঘুরছিল, এই রাতে এমন একটি জনমানবহীন স্থানে যেখানে 100 কিলোমিটারে কোনো বসতি নেই, কোনো মানুষের চিহ্ন নেই, সেখানে কোথা থেকে বরযাত্রী আসবে? এই ভাবতে ভাবতে আমাদের মধ্যে একজন পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করে। রাত 7:13। আমাদের সবার ফোনই তখনকার সময়ের নতুন ফোন ছিল। আমরা সবাই ভিডিও করার সাহস করি। আশ্চর্য হলেও সত্যি 4টি ফোনের কোনোটিতেই কোনো ভিডিওতে বরযাত্রীর কোনো অস্তিত্বই দেখা যাচ্ছিল না, কিংবা ভিডিও রেকর্ড হচ্ছিল না। এভাবে কেটে গেল আরো কিছু সময়। আমরা বুঝে উঠতে পারছিলাম না আমরা কি করব। আমাদের কি ফিরে যাওয়া উচিত, অপেক্ষা করা উচিত? কিন্তু এমন একটি গা হিম করা মুহূর্ত চোখের সামনে কতক্ষণ মেনে নেওয়া যায়? আমাদের মধ্যে আসিফ, আমার ভাগ্নে, বারবার বলছিল আমরা তাদের মধ্য দিয়ে চলে যাই, কিছু হবে না। কিন্তু আমি সহ আরো বাকি 2 জন আমরা তাতে রাজি হলাম না। সময় যেতে লাগলো, আমাদের মধ্যে ভয় বাড়তে লাগলো। এদিকে শরীর আমাদের একদমই চলছিল না। টানা জার্নিতে তেমন আমরা বিশ্রামের সুযোগও পাইনি একটা। এভাবে সময় পার হচ্ছিল। রাতের গভীরতার সাথে সাথে আমাদের মনে হলো আমরা সবাই যেন এক অন্ধকারে হারিয়ে যাচ্ছি। দিনে টানা রাইড করা ও বৃষ্টিতে ভেজার কারণে সবাই প্রচন্ড ঠান্ডায় জমে যেতে লাগলাম। মোবাইলের ঘড়িতে তখন রাত 10টা। এ কি আমাদের জীবনের শেষ রাত? আমার মনে হলো এটি আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ ও কালো রাত। আমরা সবাই জড়ো হয়ে বসে পড়েছিলাম। আমাদের সামনে 2টি পথ খোলা ছিল। হয়তো আমরা আবার বাইক নিয়ে ফিরে যাব, নয়তো সামনে এগিয়ে এই অশরীরী বরযাত্রীর বহরকে ক্রস করে যাব। সবাই এতটা বিধ্বস্ত ছিলাম, কারো পক্ষেই বাইক চালানোর শক্তিটুকু ছিল না। পুরো সময়টিতে আমার ভাগ্নে কিছুটা অসংলগ্ন আর অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে আমাদের উপর খুব রাগান্বিত ছিল এবং চেঁচামেচি করতে লাগলো। আসিফ বলল, যেহেতু এত দীর্ঘ সময় আমাদের কোনো প্রকার ক্ষতি করেনি, সামনেও কিছু হবে না। হঠাৎ করে আমরা বাকি 2 বন্ধুর একজন কিছুটা অসুস্থ বোধ করলে আমরা তখন আরো বেশি ভয় পেতে শুরু করি। হাজার খারাপ চিন্তা মাথায় কাজ করতে থাকে। এভাবে কেটে যায় আরো 2টি ঘন্টা। তখনও সেই সময়ের মতোই বরযাত্রী বহরের নাচ, আনন্দ আর ব্যান্ড চলছে। এদিকে আসিফ আমাকে বারবার অনুরোধ করতে থাকলো আমরা যেন তাদের ক্রস করে চলে যাই। আমি ভাবলাম এভাবে আর বসে থাকা যায় না, আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যেহেতু আমাদের 4 জনের টিমে আমি বড়, আমার শরীর ক্রমশ হিম হতে লাগলো। আমি তখন আমার বাড়ি সংলগ্ন দরগা মসজিদের বড় হুজুরকে কল করি। আমাদের করণীয় ও বাঁচার উপায় জানতে চাই। পাহাড়ি ঘন এলাকা হওয়ায় অনেক চেষ্টার পর আমরা হুজুরকে ফোনে পাই। তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ একজন আলেম ও রাকি। যেহেতু পাহাড়ি এলাকা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে হুজুরকে আমাদের পরিস্থিতি খুলে বলি। আমার কথা বলতেও অনেক সমস্যা হচ্ছিল। হুজুর আমাদের বললেন করণীয় 2টি। যদি সুযোগ থাকে পেছনে ফিরে আমরা যেন ফেরত আসি, নয়তো ফজরের নামাজ পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করি। অতঃপর আমরা প্রায় রাত 1টা বাজে সিদ্ধান্ত নেই আমরা ফিরে আসব। কিন্তু তা ছিল আমাদের সেখানে অপেক্ষা করার মতোই কঠিন এবং কষ্টসাধ্য। আমরা সিদ্ধান্ত নেই বাইকের স্টার্ট বন্ধ রেখে আমরা আমাদের স্থান থেকে উপরে উঠে আসব। আমরা এমন স্থানে ছিলাম যা ছিল একটু উঁচু, খাড়া পাহাড় বেয়ে নিচে নেমে যাওয়া একটা বাঁক। এই স্থান হতে আমাদের আবারও সেই ভেজা খাড়া পাহাড়ে উঠতে হলো। আমাদের জীবনের সবচেয়ে কঠিন ও কষ্টকর কাজ। আমাদের সবার বাইক স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ ভারী মনে হচ্ছিল। এখানে বলে রাখা ভালো, হুজুর আমাদের বলেছিলেন আমরা যেন তাদের অর্থাৎ বরযাত্রীদের কোনো প্রকার বিরক্ত না করে ফিরে আসি। তাই আমরা বাইক স্টার্ট না দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে খাড়া পাহাড়ে উপরে উঠে আসি।
আমরা সবাই ওপরে ওঠার পর সবাই পুনরায় বাইক স্টার্ট দিয়ে ফিরে যাব ঠিক করলাম। আর আপাতত সেই চাচার খাবারের দোকানে আশ্রয় নেব এবং চাচার কথা না শোনার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমরা বাইক স্টার্ট করলাম। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো। আমরা মাত্র 15-20 সেকেন্ড বাইক চালিয়ে সামনে আসলাম। আর যেহেতু সবাই ভয়ে কম বেশি বিপর্যস্ত ছিলাম, সবাই একে অপরের গা ঘেঁষে ঘেঁষে বাইক চালাচ্ছিলাম। অতঃপর আমরা যা দেখলাম তাতে আমাদের বেঁচে ফেরার শেষ আশাটুকু হারিয়ে ফেললাম। এবার আমরা দেখলাম আমাদের থেকে 60 থেকে 70 মিটার দূরে হুবহু একই রকম একটি বরযাত্রীর বহর আমাদের দিকে ধেয়ে আসছে। তাদের সবারই একই রকমের শরীর থেকে মাথা কিছুটা উপরে ভাসছিল। আমরা আবারও শরীরের শেষটুকু শক্তি দিয়ে বাইক ঘুরিয়ে আগের জায়গায় ফিরে আসি আর দেখি আগের বহরটি এখনো সেখানেই আছে। আমাদের শরীর হাড় হিম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সবাই সেন্সলেস হয়ে পড়ব। কিন্তু এমন মৃত্যু আমরা চাইনি। আমাদের আর আওয়াজ করার মতো কোনো শক্তি পেলাম না। এবার আমরা আগের চেয়ে কিছুটা দূরে দাঁড়ালাম। মনে হচ্ছিল সবাই একসাথে সেন্সলেস হয়ে গেলে ভালো হতো। আবার মনে হচ্ছিল এটি একটি দুঃস্বপ্ন। এভাবেই আমরা হাত পা ছেড়ে রাস্তায় পড়ে রইলাম। তারপর সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এমন অস্বস্তিকর দম বন্ধ করা রাত আমি আমার জীবনে পাইনি। আমি বলতে পারি আমরা কেউই পাইনি। রাত 3:27, তখনও ফজরের আজানের অনেক দেরি। এই বিভীষিকাময় রাত শেষ হবার নয়। আমরা যেন আর পারছি না। আমাদের সবার একই অবস্থা। শরীরে কারো এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। আমাদের শরীর এতটা দুর্বল ছিল, মনে হচ্ছিল মারা যাব। আমাদের সবার চোখ ছোট হয়ে আসছিল, চোখে সব ঝাপসা দেখছিলাম। মনে হচ্ছিল মৃত্যুর কোলে ঢলে পড়ছি। কতক্ষণ ঠিক এভাবে ছিলাম জানি না। তারপর একটা সময় আমার ফোনে ফজরের আজান বেজে উঠল। আমি আধো চোখ খুললাম। ভেবেছিলাম হয়তো সবকিছু শেষ হয়েছে। তখনও ঘুটঘুটে অন্ধকার। তখনও সেই আগের মতোই বরযাত্রীর বহর সেখানেই ছিল। প্রায় 20 থেকে 25 মিনিট পর ভোর হতে থাকে। ঘন পাহাড়ি গাছপালা হওয়ায় ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আমরা সবাই উঠলাম আর সিদ্ধান্ত নিলাম যা হবে আমরা এবার তাদের ক্রস করে আমাদের গন্তব্য অর্থাৎ বেস ক্যাম্পে পৌঁছাবো। আমরা সবাই যার যার মতো সূরা পড়তে পড়তে বাইক স্টার্ট দিলাম। এবার আমি সবার সামনে, তারপর আমার ভাগ্নে এবং আমার বাকি 2 বন্ধু সারিবদ্ধভাবে বাইক চালাতে লাগলাম। এবং আমরা যখনই তাদের ক্রস করব হর্ন দিলাম। আমি যেহেতু সামনে ছিলাম, আমি লক্ষ্য করলাম কেন যেন আমার ডান কাঁধে কেউ একজন হাত রাখলো। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। আমি ঘাড় ফিরিয়ে পেছনে দেখার সাহস করলাম না। সেই বরযাত্রীর বহর থেকে 60 থেকে 65 বছরের একজন বৃদ্ধ আমাকে থামালেন আর উর্দুতে যা বললেন, বাংলায় অর্থ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, বেটা পুরো রাত তো অপেক্ষা করেছিলে, তাহলে আর 10 মিনিট অপেক্ষা করলে কি এমন হতো। তারপর বলল, এখন সোজা তোমরা চলে যাও আর যেতে যেতে পেছনে ফিরে দেখবে না। আমরা তাদের ক্রস করলাম এবং সেবারের মতো কোনো সমস্যা ছাড়াই বেস ক্যাম্পে পৌঁছালাম। পথে আর কোথাও দাঁড়াইনি। আমরা একদিন বিশ্রাম করে আবার ফিরে আসলাম। আমরা সেখানে সীমান্তরক্ষী বাহিনী বা কাউকে কিছু শেয়ার করিনি। তারা আমাদের দেখে আমাদের সাথে খারাপ কিছু হয়েছে অনুমান করলেও আমরা কিছু না বলায় তারা আরো বেশি গভীরভাবে জানতে চাননি। আমরা ঠিকঠাক করাচিতে আমাদের বাসায় ফিরে এসেছিলাম। আসার সময় আমরা 4 জনের কেউই আমাদের সাথে ঘটে যাওয়া স্থানটি মনে করতে পারছিলাম না। যেই স্থানে আমরা আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত প্রায় 11 ঘন্টা কাটিয়েছি তা আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না। করাচিতে ফেরার পর আমরা সবাই সুস্থ থাকলেও আমার ভাগ্নে আসিফের জ্বর আসে। আমরা অনেক চিকিৎসা করালেও ভালো হচ্ছিল না। আমরা সবাই লক্ষ্য করলাম সে ঘটনার পর শুকিয়ে যাচ্ছে। আমি এবার সেই রাতের বড় দরগার হুজুরের শরণাপন্ন হই। তাকে আমাদের সব ঘটনা খুলে বলার পর পরের দিন জানাবেন বলে তিনি জানান এবং আমাদের চলে যেতে বলেন। আমরা পরের দিন ওনার কাছে যাই এবং জানতে চাই কারা সেই অশরীরী বরযাত্রীর বহর, কেন জনমানবহীন একটা জায়গায় তাদের বরযাত্রা, কেন তারা আমাদের ক্ষতি না করলেও যেতে দিলেন, কেন আমাদের পথ আটকে রাখলেন, আবার কেন বললেন 10 মিনিট পর গেলে ভালো হতো। হুজুর আমাদের যা বললেন তা ছিল এমন, তিনি জানতে পারলেন প্রায় 50 থেকে 60 বছর আগে একটি লাঠাল, স্থানীয় ভাষায় বলা হতো, যারা ছিল সশস্ত্র ডাকাত, একটি পুরো বরযাত্রী বহরকে গলা কেটে হত্যা করে সব লুট করে নিয়ে যায়। হয়তো তোমাদের সামনে তেমনি কোনো বিপদ হয়েছিল, তাই হয়তো তারা যেতে দেয়নি এবং তারাও হয়তো চেয়েছিল সকাল হলেই তোমরা রওনা হও। কিন্তু আমাদের সবাইকে বাদ দিয়ে আসিফ কেন অসুস্থ হলো আর সে কেন কষ্ট পাচ্ছে? তখন হুজুর সেই রাতের পুরোটা সময় জুড়ে আসিফের আচরণ কেমন ছিল তা আমার কাছে জানতে চান। আমি বললে তিনি বলেন, তোমার ভাগ্নে অবাধ্য আচরণ করেছে এবং ওই বিষয়টি নিয়ে মনে মনে খারাপ চিন্তা করেছে। তারপর হুজুর আসিফের জন্য কিছু কোরআনিক আমল দেন এবং প্রায় 2 মাস পর আসিফ সুস্থ হয়।
রাসেল ভাই, এই ছিল আমার জিয়া ভাইয়ের কাছ থেকে শোনা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি আমার ঘটনা সিলেক্টেড হয়, আপনি পড়ে শোনান, অবশ্যই আমাকে জানাবেন। সিলেক্টেড হলে এপিসোডের নাম অশরীরী